আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। চোখে আঙুল দিয়ে বলেন নাই যে তোমার জন্য এটা, তোমার জন্য এটা, তা না। তিনি বারবার আসলে সতর্ক করে বলছেন যে এটা যদি শোনা হয় এবং সতর্ক যদি আমরা না হয় তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিপদ, সেটা তিনি উল্লেখ করেছেন। এবং সেই বিপদের মাত্রাটা এক পর্যায়ে কিন্তু তিনি এসে বলেছেন যে দেশের সার্বভৌমত্ব পর্যন্ত লঙ্ঘিত হইতে পারে যদি আমরা সতর্ক না থাকি। মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে, পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তত অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, আজকে খুবই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি আজকে আমাদের এই ভিডিওটি সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে একটি বিস্তারভাবে আলোচনা করেছেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সতর্ক করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কোন রাজনৈতিক দলকে তিনি সতর্ক করলেন, এর বিশ্লেষণ করেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমরা এর বিস্তারিত আলোচনা দেখব। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ডাইন হাত, সেটা হচ্ছে নাহিদ ইসলাম। তিনি কিন্তু পদত্যাগ করেছেন ইতিমধ্যে। আজকে কেন তিনি পদত্যাগ করলেন এবং এই পদত্যাগ করার পরে তার কিছু ছবি কিন্তু ভাইরাল হয়েছে। তিনি হাসতে হাসতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কুশল বিনিময় করছেন। ক্ষমতার চেয়ার থেকে সরে জনতার চেয়ারে গেলেন, এর পিছনে কার হাত রয়েছে? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের মনে হয় হাত থাকতেও পারে, নাও পারেছে। এর বিস্তারিত আলোচনা বা বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করেছে মোহাম্মদ নাঈম ইসলাম। তো দর্শক, চলুন আর বেশি কথা বলবো না, গুরুত্বপূর্ণ এই নিউজে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের থাকার বিশেষভাবে অনুরোধ করছি। চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি জেনারেল নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন। সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব
আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। কর্নেল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য। একটু মন খুলেই কথা বললাম। এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না, প্রকাশ করাও যায় না। আজকে প্রকাশ করে ফেললাম। আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো। সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম। কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। চলেন, আসেন আমরা একসাথে কাজ করি, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। এখানেই আমাদের ছেলেমেয়েরা বাস করবে। তাদের জন্য এমন কোনো স্থান আমরা রেখে না যাই যেখানে হানাহানি কাটাকাটি মারামারি হবে। আমাদের তিনি হয়তো সবাইকে চোখে আঙুল দিয়ে বলেন নাই যে তোমার জন্য এটা, তোমার জন্য এটা, তা না। তিনি সার্বিকভাবে কিন্তু বলছেন সেনা যারা সাবেক সেনা কর্মকর্তা এবং বর্তমান সেনা কর্মকর্তা দুটো মিলাই তাদের উদ্দেশ্যে তিনি এই টোটাল বাহিনীর লোকজনের সামনেই তিনি এই কথাটা বলছেন। কিন্তু আসলে বক্তব্যটা কিন্তু সব মহলের দিকে যাচ্ছে। তিনি বারবার আসলে সতর্ক করে বলছেন যে এটা যদি শোনা হয় এবং সতর্ক যদি আমরা না হয় তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিপদ, সেটা তিনি উল্লেখ করেছেন। এবং সেই বিপদের মাত্রাটা এক পর্যায়ে কিন্তু তিনি এসে বলেছেন যে দেশের সার্বভৌমত্ব পর্যন্ত লঙ্ঘিত হতে পারে যদি আমরা সতর্ক না থাকি। তো আমার কাছে মনে হয়েছে যে তিনি সবাইকে যে সব মহলগুলোকে সতর্ক করছেন যে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনি দেখেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে, রাজনীতিবিদদের মধ্যে প্রকাশ্য বিভেদ তৈরি হয়েছে, সরকারের সঙ্গে কিছু কিছু দলের দূরত্ব তৈরি হয়েছে। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে এবং অনেকেই আবার সেনাবাহিনীকে পছন্দ করছেন না, সে কথাও তিনি বলেছেন যে সেনাবাহিনীকেও অনেকে কেন পছন্দ করেন না তিনি বছর কারণটা বুঝতে পারছেন না, যেটা নিয়ে আবার বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। আবার বিডিআর বিদ্রোহ নিয়ে তিনি কথা বলেছেন, সেটা নিয়ে অনেকের মধ্যে জাতীয় ঐক্য নিয়েও কথা বলেছেন। তিনি জাতীয় ঐক্যের কথা বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন। যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা দেখেন আপনি বিভিন্ন অংশ কিন্তু বিভক্ত হয়ে গেছে এখন। আমি দেখেন এক এক দিকে এক একটা, অর্থাৎ পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী একভাবে কাজ করছে বা কাজ করছে না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য ল অ্যান্ড অর্ডার মারাত্মকভাবে ফল করছে। রাজনৈতিক দলগুলো যেগুলো বর্তমান সরকারকে প্রথমে সাপোর্ট করছে, যে দলগুলো, সেই দলগুলো কিন্তু এখন কোনো দল সব পক্ষে আছে, কোনো দল আবার বিপক্ষে চলে আসছে। এর মধ্যে নতুন করে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছেন, এটি অনেক পুরানো ঘোষণাই ছিল যে তারা সেটা করবেন। পাশাপাশি সরকারের সঙ্গেও কিন্তু বিভিন্ন যে সেনাবাহিনী তো কোনো কিছুই করেনি, তারা তো বরং সবচাইতে ভালো কাজ করার চেষ্টা করছে মানুষের পাশে থেকে। তো সব কিছু মিলিয়ে তার কাছে মনে হচ্ছে এই যে যারা যে পক্ষগুলো কাজ করছে সে প্রত্যেকটা পক্ষকে তিনি সতর্ক করেছেন যে আপনারা আপনাদের জায়গায় যে কাজ সেটা করুন। এমন কোনো কাজ কর্মকাণ্ডের সঙ্গে আপনারা নিজেরা যেভাবে জড়িত হচ্ছেন, এখন যে সার্বিক অবস্থা জড়িত হচ্ছেন, সেই জড়িত হওয়াটা আপনাদের ঠিক হচ্ছে না, তাতে পরিস্থিতি খারাপ হতে পারে। সেইখানে বলতে গিয়ে কিন্তু তিনি সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে এত খারাপ অবস্থা সেটি কিন্তু তিনি স্বীকারই করেছেন এবং তিনি কিন্তু খুব বলেছেন যে এর পেছনে আসলে কি কারণ, সেই কারণগুলো কিন্তু তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি পলিটিক্যাল, এবং তিনি লাস্টলি যে কথাটা তিনি সবার উদ্দেশ্যে বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে একটি ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশনের কথা কিন্তু তিনি এখানে বলেছেন। আসসালামু আলাইকুম। মাত্র কিছুক্ষণ আগেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পদে মনোনীত হওয়া নাহিদ পদত্যাগ করেছেন। তো তার পদত্যাগ করার পর তার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে সেই আলিঙ্গন করা বিশেষ মুহূর্ত দেখে অনেকেই কান্নাও করেছেন, অনেকেই খুশিও হয়েছেন। আবার পদত্যাগের পর তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে ঘিরেও পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আছে। তবে আমরা জানি যে তিনি একটা দলের প্রধান হবার জন্য পদত্যাগ করেছেন। তো দলের প্রধান মানে কি? আগামী দিনের প্রধানমন্ত্রী পদে যাওয়ার জন্যই তিনি পদত্যাগ করেছেন। কারণ ছাত্রদের যে রাজনৈতিক দলটা 28 তারিখ ঘোষণা হবে, সেই দলটার প্রধান কিন্তু নাহিদ। প্রেসিডেন্সিয়াল ফর্ম হোক অথবা প্রধানমন্ত্রী ফর্ম হোক, নাহিদই হতে যাচ্ছেন পরবর্তী, যদি কপালে থাকে, কার কপালে কি আছে, যাই হোক। তো রাজপথে থাকা বেশি প্রয়োজন, রাজপথে না, রাজনৈতিক দলের প্রধান পদে থাকা বেশি প্রয়োজন, সেই জন্য তিনি পদত্যাগ করেছেন। এটা আমরা বুঝি, বাট তার বক্তব্য রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছে। পদত্যাগপত্র জমা দিয়েছি, সব কমিটি থেকে ইস্তফা করেছি। আর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে 8ই আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে
আমরা যে 3 জন সরকারের দায়িত্ব নিয়েছি, তো নাহিদ সরকারে থাকা অবস্থায় 7 মাসে কি সংস্কার করছে এর একটা সামারি আমরা চাই। তাহলে আমরা বুঝতে পারবো যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার কতদূর কি করে আসছে, ইভেন তথ্য মন্ত্রণালয়ে তিনি কতটুকু কাজ করে আসছেন এটাও আমরা একটু জানতে চাই। পদত্যাগ করার পর নাহিদ বলছেন, আমি মনে করছি সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন। শব্দ একটু ভুল আছে, রাজপথ না, রাজনৈতিক দলে থাকা বেশি প্রয়োজন। কারণ ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে, সেই দলের প্রধান হতে যাচ্ছে নাহিদ। গণমাধ্যমে আমরা আগেই বলছি 24 থেকে 25 তারিখ নাহিদ পদত্যাগ করবে। পরশুদিনও নাহিদ বলছে এগুলা ভুয়া খবর, বাট আজকে ওইটাই করছে। তো এই কারণে মনে হয় যে এদের এই কথাবার্তাগুলোর মধ্যে একটু পরিচ্ছন্নতা দরকার। আমার 2 দিন আগের ভিডিওটা রেকর্ডেড দেখে নিয়েন, তখনই বলছি যে নাহিদ 24 থেকে 25 তারিখ পদত্যাগ করবে, বাট 23 তারিখও সে বলছে বিভ্রান্তমূলক খবর যেন না ছড়ায়। আচ্ছা, তো রাজপথে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক আপনারা দেখলেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার চেয়ারে বলে তিনি গিয়েছেন এই কারণে যে পরবর্তী তারা যে রাজনৈতিক একটি দল তৈরি করেছে, সেই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সে প্রধানমন্ত্রী হতে পারবেন, এই একটা আশা নিয়ে তিনি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে সরে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে নাহিদ ইসলাম এবং তাদের দল কি পরবর্তীতে প্রধানমন্ত্রীর চেয়ারে আসতে পারবে, বা কয়জনই তাদেরকে ভোট দিবে? আপনারা যদি তাদেরকে ভোট দিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আর যদি না লিখে থাকেন তারপরেও লিখবেন যে আমি ভোট দিব অথবা দিব না। তো প্রিয় দর্শক বন্ধুরা, পরবর্তী আরো আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।